আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। 2-4 মিনিট কাজের অবসরে একটু আলাপ করি। পানি সম্পদ। এর আগেও আমি বহুবার বলেছি, একটি গবেষণা থেকে দেখা গিয়েছে যে এক গ্লাস পানি যদি জমিনের উপরে ফেলে দেওয়া হয়, তাহলে এই পানিটা পরবর্তীতে ব্যবহার উপযোগী করতে 100 বছর সময় লাগে। বাংলাদেশে সৌভাগ্যক্রমেই সৃষ্টিকর্তা এই হিমালয়ের পাদদেশে এই বাংলাদেশ। আর আপনারা জানেন হিমালয়টা অনেক উঁচু পাহাড় হওয়াতে মেঘবালা ওখানে বাড়ি খায়, বাড়ি খেয়ে মেঘ হয়ে বৃষ্টিতে পরিণত হয়ে এই পানিটা আমাদের উপরে যেহেতু বর্ডার ইন্ডিয়া, অনেক পর্বতমালা হয়ে নদীর মাধ্যমে এই পানিটা বাংলাদেশে চলে আসে। 54 বছরের ইতিহাসে পানি নিয়ে যত গবেষণা হয়েছে বা পানি সম্পদ, পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয়, অনেক কিছু এদেশে আছে প্রতিষ্ঠিত, কিন্তু আমাদের গবেষণায় এসেছে যে বাংলাদেশে উজান থেকে আসা নদীগুলোকে গভীর খননের মাধ্যমে এই পানি সম্পদকে শতভাগ নিরাপদে ও সঠিক ব্যবহার করা সম্ভব। আর উজান থেকে আসা নদীগুলোকে গভীর খনন করে নদী শাসন করতে এটা একটা বাজেটারি বিষয়, খুব বেশি টাকারও প্রয়োজন হয় না। কারণ হচ্ছে এদেশে শীতকালে প্রায় সবগুলো নদী শুকিয়ে যায় এবং সবচেয়ে বড় সম্পদ এদেশের মানব সম্পদ। এই মানব সম্পদ কাজে লাগিয়ে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিলে একটা সিজনে এদেশের যুবক কর্মক্ষম মানুষ নামমাত্র মূল্যে অথবা বিনা পারিশ্রমিকেও কাজ করতে ইচ্ছুক। কারণ হচ্ছে এই যে নদীগুলো সুশাসন গভীর খনন করলে এর লাভ এদেশের মানুষই উপভোগ করবে। প্রত্যেকটা অঞ্চলের প্রতি এনসিতে এর ফলাফল আসবে এবং প্রত্যেকটা মানুষ এর উপকার পাবে। এটা উপযোগ তৈরি করতে হবে। সারা পৃথিবীতে এখন 2025 সালে প্রায় 8 বিলিয়ন জনসংখ্যা বসবাস করছে। 8 বিলিয়ন মানুষ প্রতিদিনই পানি ব্যবহার করছে নানাভাবে। সুতরাং এখন বিজ্ঞানীরা বিভিন্নভাবে মতামত প্রকাশ করছে যে পর্যায়ক্রমে পৃথিবীর উচ্চতম দেশ থেকে শুরু হবে এই পানির অভাব এবং আস্তে আস্তে সুপেয় পানি অথবা ব্যবহারযোগ্য পানির চরম অভাবের একটা সময় পৃথিবীতে আসতেছে। সেক্ষেত্রে বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। আমরা বহুবার অনুরোধ করেছি যে এই গার্মেন্টস শিল্প বাংলাদেশের পানিকে ধ্বংস করেছে। এর আগে অনেক বক্তব্যতে আমরা বলেছি, আমাদের কাছে গবেষণা আছে যে গার্মেন্টস শিল্পটা বাংলাদেশে যতটুকু ডলারের সাপোর্ট দিয়েছে তার চেয়ে ক্ষতির পরিমাণটা অনেক বেশি। বাংলাদেশে যত টাকা পাচার হয়েছে তার সর্বোচ্চই এই গার্মেন্টসের ওভার ইনভয়েসের মাধ্যমে, এবং এই দেশ থেকে যত পরিমাণ টাকা এলসির মাধ্যমে বিভিন্ন দেশে আমদানির কারণে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ আমদানির কারণে পাচার হয়েছে, এই দুটা পথেই এই দেশের পাচার কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। আমরা বলতে চাই প্রত্যেকটি গ্রামে রপ্তানিমুখী কৃষি প্রকল্প তৈরি করে
মাংস উৎপাদন করতে এদেশের সাধারণ মানুষের মহিলাদের জাপান থেকে ট্রেনিং করাইতে হবে না। আমরা গবেষণা করে দেখেছি চায়নাতে আপনার এখনও আছে, উন্নয়নশীল দেশগুলোতে, যে সন্তানটা একা একা টয়লেটে যেতে পারে, যে বৃদ্ধ মানুষটা একা একা মানে তার দৈনন্দিন কার্যক্রম খাওয়া দাওয়া গোসল সারতে পারে, এই 8 থেকে 80 সমস্ত মানুষের শ্রমকে অর্থনৈতিকভাবে মূল্যায়ন করা সম্ভব যদি প্রতিটা গ্রামে রপ্তানিমুখী কৃষি প্রকল্প তৈরি করুন। আর এর জন্য বাংলাদেশের যে $1 বিলিয়ন বাজেট রয়েছে এটাই যথেষ্ট। এবং এদেশের প্রাকৃতিক যে সম্পদ রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি নির্দিষ্ট দেশে একটা নির্দিষ্ট টেরিটরিতে রাষ্ট্রবিজ্ঞানের ভাষাক্রমে নির্দিষ্ট টেরিটরি অবশ্যই লাগবে একটি রাষ্ট্র গঠন করতে হলে। আর ওই রাষ্ট্রের মধ্যে যা প্রাকৃতিক সম্পদ আছে তা সঠিকভাবে উত্তোলনপূর্বক বাজার প্রক্রিয়া করে বিক্রয় করার পরে এবং তা রাষ্ট্রীয়ভাবে সমবন্টনে ব্যবহার করার পর, উন্নয়ন করার পর যদি কোনো শিক্ষিত কর্মক্ষম মানুষ কাজ না পায় তখন শুধুমাত্র তাকে বেকার বলে। আমরা মনে করি বাংলাদেশের কর্মক্ষম মানুষগুলো এদেশের চাকা ঘোরানোর জন্য, ভাগ্যের চাকা ঘোরানোর জন্য এবং উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার জন্য, উন্নত দেশের কাতারে যাওয়ার জন্য, শতভাগ মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এদেশের কর্মজীবী মানুষগুলোই যথেষ্ট। তাদেরকে কাজে লাগানোর জন্য কোনো মহাপরিকল্পনা আমরা বিভিন্ন সময় দেখেছি, বাস্তবায়িত হয়নি। বিভিন্ন সময় দালালদের খপ্পরে পড়ে এদেশের টেকনিক্যাল এডুকেশনটা একেবারে ধ্বংসের শেষ সীমানায় চলে এসেছে। বর্তমান যুগে যারা বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে কাজ করতে যাচ্ছেন, এই যে পার্থক্য, সেই পার্থক্য থেকে ইদানিংকালে বিভিন্ন বিদেশি প্রবাসীরা বলতেছেন যখনই বিদেশে আসবেন টেকনিক্যাল কাজ শিখে আসুন। কিছুটা ডেভেলপ হলেও প্রয়োজন অনুপাতে হয়নি। সুতরাং বর্তমান এবং আগামীর রাষ্ট্রে যারাই আসেন, রাষ্ট্র পরিচালনায় যারাই আসেন, এদেশের সমষ্টিগত সক্ষম মানুষদের কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করুন। গ্রামে রপ্তানিমুখী কৃষি প্রকল্প তৈরি করুন এবং এই উৎপাদিত মাংস প্রত্যেকটা উপজেলায়, জেলায় প্রক্রিয়াজাতের ফ্যাক্টরি করুন রাষ্ট্রীয়ভাবে। এই প্রক্রিয়াজাত খাবারগুলো, উৎপাদন শস্যগুলো এবং মাংসগুলো সারা বিশ্বে বিভিন্ন দেশে চাহিদা মোতাবেক রপ্তানি করুন। গার্মেন্টস শিল্প প্রয়োজন হবে না। এই গার্মেন্টস শিল্প এদেশের পানি সম্পদ নষ্ট করেছে, এদেশের জলবায়ু নষ্ট করেছে, এদেশের পরিবেশ নষ্ট করেছে, এদেশের অর্থ পাচারের মহা কর্মযোগ্য করেছে। যতটুকু মানুষ, যে পরিমাণ মানুষ গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, তার চেয়ে অধিক পরিমাণ মানুষ, সমষ্টিগত মানুষ গ্রামীণ রপ্তানিমুখী কৃষি প্রকল্পের সাথে জড়িত করা সম্ভব। সেক্ষেত্রে রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে। প্রকৃতপক্ষে মহান সৃষ্টিকর্তা মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে ভালো ও উত্তম কল্যাণকর জিনিসগুলো মানুষদের সেবায় নিয়োজিত করেছেন এবং এগুলো ব্যবহার করতে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু যারা বুদ্ধিমান, সারা পৃথিবীর যে সমস্ত জাতি বুদ্ধিমান, তারা কিন্তু সৃষ্টিকর্তার এই বাণীর মর্যাদা বুঝেছেন, তারা ভালো জিনিসগুলো নিয়েছেন, এই জন্য তারা ভালো আছে। আর যে সমস্ত দেশে এই সৃষ্টিকর্তার বাণীটা না বুঝতে পেরেছেন অথবা বুঝেও দালালদের খপ্পরে পড়েছেন, তাদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আমরা বাংলাদেশ ছাত্র জনতা পার্টি, আমাদের দীর্ঘ গবেষণার ফসল, আমরা বিনীতভাবে অনুরোধ করব যার যার অবস্থান থেকে লৌহ প্রাচীর জনমত গড়ে তুলুন। সারা বাংলাদেশে দ্রুতগামী ট্রেনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে এবং গ্রামীণ রপ্তানিমুখী কৃষিকার্যে হাতে নিতে হবে। শুধুমাত্র তখনই রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা, রাষ্ট্রের সকল সুবিধা
সমষ্টিগত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। ধন্যবাদ। আজকে 10 মিনিট হয়ে গিয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশের জলবায়ু ও কৃষি গবেষণার উপর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আপনারাও আপনাদের বক্তব্যগুলো উপস্থাপন করুন। এদেশের সমষ্টিগত মানুষকে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও মানুষ হিসাবে মূল্যায়ন করার জন্য রাষ্ট্রকে বাধ্য করার কাজে নেমেছি। আপনারা সহযোগিতা করুন। সকলকে ধন্যবাদ। ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব। আসসালামু আলাইকুম।